হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন আলোচনা করা হবে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের আলোচনার প্রথম প্রশ্ন। দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস এই বইটির রচয়িতা কে? দ্য গড অফ স্মল থিংস এই বইটির রচয়িতা কে? অপশন বলছে অরুন্ধতী রায়, নাকি ঝুম্পা লাহিড়ী, নাকি সলমন রুশদি, নাকি খুশবন্ত সিং। কি হবে? অরুন্ধতী রায়ের কিন্তু বিখ্যাত উপন্যাস দ্য গড অফ স্মল থিংস। এই উপন্যাসটা লেখবার জন্যই কিন্তু 1997 সালে অরুন্ধতী রায় ম্যান বুকার পুরস্কার পেয়েছে। আচ্ছা, ম্যান বুকার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? ইংরাজি উপন্যাসের জন্য কিন্তু দেওয়া হয়, এবং এই অরুন্ধতী রায়ের এই বিখ্যাত উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর জন্য কিন্তু অরুন্ধতী রায় ম্যান বুকার পুরস্কার পেয়েছে। কত সালে? 1997 সালে। আচ্ছা, অরুন্ধতী রায়ের আরো কিছু উপন্যাস রয়েছে, তাহলে সেগুলো আমরা জেনে নিই। কি কি না, ব্রোকেন রিপাবলিক, ব্রোকেন রিপাবলিক, দ্য অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস, দ্য অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস। তারপরে তোর লিসেনিং টু গ্রাসোফার, লিসেনিং টু গ্রাসোফার রয়েছে। আর একটা রয়েছে দ্য শেপ অফ দ্য বিস্ট, দ্য শেপ অফ দ্য বিস্ট। তাহলে অরুন্ধতী রায়ের কোন কোন উপন্যাসগুলো রয়েছে? দ্য গড অফ স্মল থিংস, ব্রোকেন রিপাবলিক, দ্য অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস, তারপর হচ্ছে লিসেনিং টু গ্রাসোফার, দ্য শেপ অফ দ্য বিস্ট। হলো। আচ্ছা, অপশন বি আছে ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ীর কোন কোন লেখা বই রয়েছে? দ্য নেমসেক, দ্য লোল্যান্ড, তারপর হচ্ছে তোর ইন্টারপ্রিটার অফ মেলোডিজ, ইন্টারপ্রিটার অফ মেলোডিজ, আর রয়েছে কি আনঅ্যাকাস্টমড আর্থ, আনঅ্যাকাস্টমড আর্থ। তাহলে কি কি রয়েছে? দ্য নেমসেক, দ্য লোল্যান্ড, তারপর হচ্ছে ইন্টারপ্রিটার অফ মেলোডিজ, আর তো রয়েছে তোর আনঅ্যাকাস্টমড আর্থ, আনঅ্যাকাস্টমড আর্থ। ওগুলো সব হচ্ছে ঝুম্পা লাহিড়ীর বিখ্যাত বই। আচ্ছা, সালমান রুশদি, সালমান রুশদির কি না মিডনাইট চিলড্রেন, মিডনাইট চিলড্রেন, সেম, দ্য স্যাটানিক ভার্স, আর রয়েছে কি তোর শালিমার অফ দ্য ক্লোন, শালিমার অফ দ্য ক্লোন। এটাও কিন্তু তোর সালমান রুশদির লেখা। আচ্ছা, সালমান রুশদিও কিন্তু ওই মিডনাইট চিলড্রেনের জন্য কিন্তু সে ওই ম্যান বুকার পুরস্কার পেয়েছিল। ঠিক আছে। আচ্ছা, আর খুশবন্ত সিং, খুশবন্ত সিং এর কি কি আছে? এ ট্রেন টু পাকিস্তান, ইন্দিরা গান্ধী রিটার্ন, দ্য কোম্পানি অফ ওমেন, ট্রুথ, লাভ অ্যান্ড লিটিল ম্যালিস, ম্যালাইজ, আর তোর আর কি কি আছে? আর দ্য এন্ড অফ ইন্ডিয়া, দ্য এন্ড অফ ইন্ডিয়া। এগুলো কিন্তু সব তোর খুশবন্ত সিং এর। তাহলে একবার সবগুলোকে বলে দিচ্ছে। অরুন্ধতী রয়ের দ্য গড অফ স্মল থিংস, ব্রোকেন রিপাবলিক, দ্য অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস, লিসেনিং টু গ্রাসোফার, দ্য শেপ অফ দ্য বিস্ট। এগুলো সব অরুন্ধতী রায়ের গেল। ঝুম্পা লাহিড়ীর কি কি আছে? দ্য নেমসেক, দ্য লোল্যান্ড, আনঅ্যাকাস্টমড আর্থ, ইন্টারপ্রিটার অফ মেলোডিজ। আচ্ছা, খুশবন্ত সিং এর কি কি আছে? খুশবন্ত সিং এর আছে এ ট্রেন টু পাকিস্তান, ট্রুথ, লাভ অ্যান্ড লিটিল ম্যালাইজ, তারপর হচ্ছে দ্য এন্ড অফ ইন্ডিয়া, দ্য কোম্পানি অফ ওমেন, আর তো রয়েছে ইন্দিরা গান্ধী রিটার্নস। আর তো কি আছে? সলমান রুশদি, সলমান রুশদির হচ্ছে কি না স্যাটানিক ভার্স রয়েছে, মিডনাইট চিলড্রেন রয়েছে, সেম রয়েছে, তারপর আর রয়েছে কি শালিমার দ্য ক্লোন। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন। নদী তীরবর্তী নবীন পলিগঠিত ভূভাগ কি নামে পরিচিত? নদী তীরবর্তী নবীন পলিগঠিত ভূভাগ কি নামে পরিচিত? অপশন বলছে ভাবর, নাকি ভাঙ্গার, নাকি খাদার, নাকি তোরাই। কি হবে? খাদার। খাদার হচ্ছে নবীন পলিগঠিত ভূভাগ। আচ্ছা, আমরা এই আলোচনার মাধ্যমে ভাবর কি, ভাঙ্গার কি, তোরাই কি, খাদার কি সব জেনে নেব। পাহাড়ের পাদদেশে, পাহাড়ের একেবারে পাদদেশে বড় বড় পাথরখণ্ড, নুড়িখণ্ডকে নিয়ে যে ভূভাগ তৈরি হয় তাকে বলা হয় ভাবর। তাহলে ভাবর কোথায় গঠিত হয়? একেবারে পাহাড়ের পাদদেশে। আর কেমন উপাদান দ্বারা গঠিত হয়? বড় বড় শিলাখণ্ড দ্বারা গঠিত হবে। এবার ভাবরের পরেই তুলনামূলক সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি এবং পলি দ্বারা কিন্তু যে ভূভাগটা গঠিত হয় সেটাকে বলা হয় তোরাই। এই তোরাই অঞ্চলটা কি
না সারা বছর স্যাঁতস্যাঁতে প্রকৃতির থাকে, তাই তোরাই শব্দের অর্থ কি স্যাঁতস্যাঁতে। আচ্ছা, এই তোরাইয়ের পরে থাকবে কি ভাঙ্গার, অর্থাৎ নদীর থেকে দূরে প্রাচীন পলিগঠিত ভূভাগ, সেটা হচ্ছে ভাঙ্গার। আর তারপরেই থাকবে খাদার, যেটা একবারে নবীন পলিগঠিত ভূভাগ। তাহলে যদি বলা হয় একটি পর্বতের পাদদেশ থেকে নদী উপত্যকা পর্যন্ত যে ভূভাগগুলো দেখা যায় সেটা সিকোয়েন্স অনুযায়ী সাজাও, তাহলে সর্বপ্রথম হবে ভাবর, তারপর হবে তোরাই, তারপর হবে ভাঙ্গার, তারপর হবে খাদার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন, গ্র্যান্ড স্ল্যাম কথাটি কিসের সাথে জড়িত? গ্র্যান্ড স্ল্যাম কথাটি কিসের সাথে জড়িত বা কোন খেলার সাথে জড়িত? অপশন বলছে ক্রিকেট, নাকি টেনিস, নাকি জিমন্যাস্টিক, নাকি কাবাডি। কি হবে? টেনিস খেলার সাথে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম কথাটি জড়িত। আচ্ছা, গ্র্যান্ড স্ল্যাম কি না একটি বছরে, অর্থাৎ একটি বছরে 4টি গুরুত্বপূর্ণ টেনিস খেলার টুর্নামেন্ট হয়। ওই একটি টুর্নামেন্টকে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। তাহলে এই 4টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কি কি? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলেডন, আর রয়েছে তোর ইউএস ওপেন। এই 4টি কিন্তু টুর্নামেন্ট হয়। পরীক্ষায় জানতে চাই যে এই 4টে টুর্নামেন্ট কি একসাথে হয়? 4টে টুর্নামেন্ট কিন্তু একসাথে হয় না, অর্থাৎ বছরের নির্দিষ্ট একটি সময়ে কিন্তু একটি টুর্নামেন্ট হয়। তাহলে সর্বপ্রথম বছরের শুরুতেই কোন টুর্নামেন্টটা হয়? অস্ট্রেলিয়ান ওপেন। কোন মাসে হয় না জানুয়ারি মাস করে কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনটা হয়। আচ্ছা, তারপরে মে এবং জুন, মে জুন মাস করে যে ওপেন খেলাটা হয় সেটা ফ্রেঞ্চ ওপেন বা ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যাম বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে মে জুন হলো, জুন জুলাই করে যে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টটা হয় সেটা হচ্ছে উইম্বলেডন। উইম্বলেডন কিন্তু 3 নম্বরে হয়, অর্থাৎ কি জুন জুলাই মাস করে হয়। আর রয়েছে তোর ইউএস ওপেন, যেটা হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস করে কিন্তু এই ইউএস ওপেনটা হয়। তাহলে যদি বলা হয় যে একটা বছরের সময়ের ভিত্তিতে 4টি গ্র্যান্ড স্ল্যামকে সাজাও, তখন প্রথমে হবে অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে হবে ফ্রেঞ্চ ওপেন, তারপরে হবে উইম্বলেডন, তারপরে হবে ইউএস ওপেন। কিন্তু এই খেলাগুলো কিন্তু একই বছরে উৎপত্তি বা সূত্রপাত হয়নি। সর্বপ্রথম উইম্বলেডনটা কিন্তু হয়েছিল 1877 সালে। তাহলে সর্বপ্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম খেলাটা হয়েছে? উইম্বলেডন 1877 সালে। তারপরে 1881 সালে হয়েছিল ইউএস ওপেন, 2 নম্বরে ইউএস ওপেন। তারপরে হয়েছে 1891 সালে হয়েছে তোর ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেন 1891। আর সর্বশেষ হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, যেটা 1905 সালে। তাহলে যদি বলে বছরের নিরিখে তোমরা কোন খেলাটা হয় সেটা সাজাও, তখন প্রথম অস্ট্রেলিয়ান ওপেন, তারপর ফ্রেঞ্চ ওপেন, তারপরে উইম্বলেডন, তারপর ইউএস ওপেন। কিন্তু যদি বলা হয় যে খেলার সূত্রপাত অনুযায়ী সাজাও, তাহলে প্রথমে কিন্তু উইম্বলেডন, যেটা সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম, তারপরে উইম্বলেডনের পর হয় ইউএস ওপেন, তারপরে হয় ফ্রেঞ্চ ওপেন, আর সর্বশেষে হচ্ছে কি না অস্ট্রেলিয়ান ওপেন। মাথায় রাখবো এই ইউএস ওপেন যেটা 2 নম্বরে হয়েছিল এবং বছরের শেষে খেলাটা হয়, সেই খেলায় কিন্তু সবচেয়ে বেশি প্রাইজ মানি দেওয়া হয়ে থাকে। হলো? আচ্ছা, যদি বলা হয় যে এই খেলাগুলো কোথায় হয়, দেখ অস্ট্রেলিয়ান ওপেন মানে বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়াতে হবে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামে কিন্তু এই অস্ট্রেলিয়ান ওপেনটা খেলা হয়। আচ্ছা, যদি বলা হয় ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ মানে কি ফ্রান্স, ফ্রান্সের প্যারিসে খেলাটা হয়, ফ্রান্সের প্যারিসে হয় ফ্রেঞ্চ ওপেন। আচ্ছা, উইম্বলেডন, লেডন বা লন্ডন ভেবে নে, তাহলে লন্ডনে হবে, যুক্তরাজ্যের লন্ডনে কিন্তু উইম্বলেডনটা হয়ে থাকে। আর একটা রয়েছে ইউএস ওপেন। ইউএস ওপেনটা কোথায় না ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কোথায় নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এই ইউএস ওপেনটা হয়ে থাকে। হলো? আচ্ছা, এই যে খেলা হয়, এই টেনিস খেলা যেখানে হয় সেটা কোর্ট বলা হয়ে থাকে। এই কোর্টগুলোর কিন্তু নেচার প্রতিটা গ্র্যান্ড স্ল্যামে এক হয় না। মাথায় রাখবো শুধুমাত্র অস্ট্রেলিয়ান ওপেন এবং যে ইউএস ওপেন, অর্থাৎ বছরের শুরুতে যে ওপেনটা হচ্ছে আর শেষে যে ওপেনটা হচ্ছে, সেই দুটো খেলা কিন্তু হার্ড কোর্টে খেলা হয়। কিছু হয় হার্ড কোর্টে খেলা হয়। আর তোর প্যারিসে যেটা হয় অর্থাৎ ফ্রেঞ্চ ওপেনটা, সেটা কিন্তু তোর ক্লে অর্থাৎ মাটির ওপর খেলা হয়। আর উইম্বলেডনটা কিন্তু তোর ঘাসের ওপর কিন্তু খেলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন গ্র্যান্ড স্ল্যাম খেলাটি তোর ঘাসের ওপরে বা ঘাসের কোর্টের মধ্যে হয়, কি হবে? উইম্বলেডন গ্র্যান্ড স্ল্যাম। আচ্ছা, মাথায় রাখবি এই
সমস্ত গ্ল্যান্ড স্ল্যাম গুলো তুমি যে কোনো কালারের ড্রেস পরে খেলতে পারো, এক্সেপশন উইম্বলেডন। উইম্বলেডন খেলতে গেলে কিন্তু তোমাকে মাস্ট বি তোমাকে সাদা কালারের ড্রেস পরতে হবে। হলো? আচ্ছা, বলছি কোন খেলাতে সবচেয়ে বেশি দামি পুরস্কার দেওয়া? হ্যাঁ, ইউএসটাতে কিন্তু সবথেকে বেশি প্রাইজ মানি থাকে। এই যে 4টে গ্ল্যান্ড স্ল্যাম আমরা পড়লাম তার মধ্যে সবচেয়ে প্রাইজ মানি বেশি থাকে ইউএস ওপেনতে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, প্রিয়দর্শিকা নাটক কে লিখেছেন? প্রিয়দর্শিকা নাটক কে লিখেছেন? অপশন বলছে বাণভট্ট, নাকি শূদ্রক, নাকি কালিদাস, নাকি হর্ষবর্ধন। কি হবে? হর্ষবর্ধন। হর্ষবর্ধন, যিনি পুষ্যভূতি বংশের রাজা ছিলেন এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন, এই হর্ষবর্ধনই কিন্তু এই প্রিয়দর্শিকা নাটকটা লিখেছে। আচ্ছা, কোন ভাষায় লিখেছে? সংস্কৃত। এই প্রিয়দর্শিকা ছাড়াও আরো দুটি নাটক লিখেছে, সেটা হচ্ছে নাগানন্দ এবং রত্নাবলী। তাহলে নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা এই তিনটি নাটকই কিন্তু সংস্কৃত ভাষায় লেখা এবং কে লিখেছে? হর্ষবর্ধন লিখেছে। আচ্ছা, অপশন এ আছে বাণভট্ট। বাণভট্ট কে ছিল? হর্ষবর্ধনের সভাকবি ছিল এবং হর্ষবর্ধনের এই রাজত্ব, এই জীবন কাহিনীকে নিয়ে কিন্তু সে একটা নাটক লিখেছে, যেটা হচ্ছে কি হর্ষচরিত। তাহলে হর্ষচরিত কে লিখেছে? বাণভট্ট। কাকে নিয়ে লিখেছে? হর্ষবর্ধনকে নিয়ে কিন্তু লিখেছে। আচ্ছা, হর্ষচরিত ছাড়াও আরেকটা লিখেছে কাদম্বরী। বাণভট্ট হর্ষচরিত ছাড়াও কাদম্বরীও কিন্তু লিখেছে। আচ্ছা, অপশন বি এ শূদ্রক। শূদ্রক কি লিখেছে? মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম পরীক্ষায় প্রশ্ন আসে যে মৃচ্ছকটিকম কথাটির অর্থ কি? মাটির তৈরি ছোট গাড়ি বা মাটির তৈরি খেলনা গাড়ি, এই মৃচ্ছকটিকম কথার অর্থ। আচ্ছা, অপশন সি এ আছে কালিদাস। কালিদাসকে বলা হয় কি? ভারতের শেক্সপিয়ার বলা হয়। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে কালিদাসের লেখা প্রথম কাব্য কি হবে? ঋতু সংহার। কালিদাসের প্রথম কাব্য বললে ঋতু সংহার। আর যদি বলে কালিদাসের লেখা প্রথম নাটক কি হবে? মালবিকা অগ্নিমিত্রম। মালবিকা অগ্নিমিত্রম হচ্ছে কালিদাসের লেখা প্রথম নাটক, আর ঋতু সংহার হচ্ছে কি কালিদাসের লেখা প্রথম কাব্য। আচ্ছা, কাব্য আর ঋতু সংহার ছাড়া আর কি কি লিখেছে? না কুমার সম্ভব, রঘুবংশ, মেঘদূত, এগুলো সব কিন্তু কালিদাসের লেখা কি কাব্য। আর যদি বলা হয় নাটক কি কি? মালবিকা অগ্নিমিত্রম, অভিজ্ঞানম শকুন্তলম আর বিক্রম বর্ষীয়। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোন যৌগটি তড়িৎযোজী বা আয়নিক বন্ধন দ্বারা যুক্ত? নিচের কোন যৌগটি তড়িৎযোজী বা আয়নিক বন্ধন দ্বারা যুক্ত? অপশন বলছে CO2, নাকি CaCl2, নাকি CaCl3, নাকি HCl। কি হবে? CaCl2। CaCl2 হচ্ছে তড়িৎযোজী বা আয়নিক বন্ধন দ্বারা যুক্ত। আচ্ছা, রাসায়নিক বন্ধন কাকে বলবো? না দুই বা ততোধিক একই মৌল বা ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যে অণু গঠন করে বা যে বন্ধন দ্বারা বা যে আকর্ষণ বলের দ্বারা অণুটা গঠন করে তাকে রাসায়নিক বন্ধন বলা হয়। তাহলে রাসায়নিক বন্ধন কাকে বলবো? না দুই বা ততোধিক একই মৌল বা ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে বলা হবে, বা সেই আকর্ষণ বলটাকে বলা হবে কি রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এরকম কোন কোন যৌগ তুলে দেবে পরীক্ষায়, দিয়ে বলবে এর মধ্যে কোনটি তড়িৎযোজী কোনটি সমযোজী, সেটা আইডেন্টিফাই করতে হবে। খুব সহজ। তড়িৎযোজীটা কিভাবে মাথায় রাখবো? না তড়িৎযোজী ক্যাটায়নের সাথে অ্যানায়ন পরস্পর যুক্ত হয়। আচ্ছা, ক্যাটায়ন সর্বদা কে তৈরি করে? ধাতু তৈরি করে। অ্যানায়ন সর্বদা কে তৈরি করে? অধাতু তৈরি হয়। তাহলে যখন তড়িৎযোজী যৌগ আমরা আইডেন্টিফাই করে দেখব বা করব, তখন শুধুমাত্র আমরা দেখব যে তার মধ্যে ধাতু আর অধাতুর সংমিশ্রণে তৈরি হয়েছে কিনা। যদি ধাতু আর অধাতুর সংমিশ্রণে যৌগটা তৈরি হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে তড়িৎযোজী, আর অধাতুর সাথে যদি অধাতুর সংমিশ্রণে যৌগটা তৈরি হয় সেটা হয়ে যাবে সমযোজী। আচ্ছা, তাহলে আমাদেরকে তড়িৎযোজী বা সমযোজী তৈরি করতে গেলে বা খুঁজে বের করতে গেলে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এটা ধাতু নাকি এটা অধাতু।
তাহলে আমরা ধাতু বা অধাতু আইডেন্টিফাই করতে পারলে আমরা তড়িৎযোজী আর সমযোজী বুঝে রাখতে পারবো। আচ্ছা, ধাতু কাকে বলবো না, যে সমস্ত শব্দের শেষে আমরা আম ওয়ার্ডটা পাবো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সব ধাতু হয়ে থাকে। যতগুলো শব্দের শেষে আমরা আম পাবো সেগুলো অধিকাংশ কিন্তু ধাতু হয়। যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই দেখ আম পাচ্ছি, এই আম মানে এগুলো সব কিন্তু ধাতু। এছাড়া আমরা আরো একটু ভাবে করতে পারি না, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষে একটি বা দুটি বা তিনটি, একটি দুটি বা তিনটি ইলেকট্রন থাকবে সেগুলো কিন্তু ধাতুর পর্যায়ে পড়বে। এক্সেপশন কি, হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু তোর ধাতুর মধ্যে পড়ে না। আমি কি বললাম না, শেষ কক্ষে একটি বা দুটি বা তিনটি যদি ইলেকট্রন থাকে সেটা কি ধাতু বলা হয়, কিন্তু হাইড্রোজেনের তো শেষ কক্ষে একটি মাত্র থাকে, কিন্তু এক্সেপশন হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু ওই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ধাতু হওয়ার কথা ছিল, কিন্তু হাইড্রোজেন যেহেতু একটা গ্যাস তাই এটা একটি কি অধাতু হলো। তাহলে ধাতু কিভাবে চিনবো না, শেষে আম পাবো আর ইলেকট্রন বিন্যাসে কি একটি বা দুটি বা তিনটি করে কিন্তু তোর ইলেকট্রন থাকতে পারে। আর অধাতু কি না, ইলেকট্রন বিন্যাসের শেষের কক্ষে 4টি 5টি 6টি 7টি যদি ইলেকট্রন থাকে শেষের কক্ষে, তাহলে সেই মৌলটাকে আমরা কি বলবো না অধাতুর ঘরে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে অপশন প্রথমে দিয়েছে CO2। সি হচ্ছে কার্বন, কার্বন এটা তো গ্যাস, তাহলে এটা কি অধাতু। এবং অক্সিজেনও কি অধাতু, তাই তো? তাহলে অধাতু অধাতু মিশে গেছে, তাহলে এটা কি তড়িৎযোজী আমরা সমযোজী? তাহলে সমযোজী, কিন্তু প্রশ্ন আমি বলেছে তড়িৎযোজী বের করতে। তাহলে CO2 হচ্ছে একটি সমযোজী যৌগ। আচ্ছা, CaCl2, Ca মানে কি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামটা কি আম আছে মানে কি ধাতু, আর Cl2 মানে ক্লোরাইড বা ক্লোরিন আছে এর মধ্যে, তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন, ক্লোরিনটা কি অধাতু। তাহলে দেখ ধাতুর সাথে অধাতু মার্চ হয়েছে, তার মানে কি এটা হচ্ছে একটা তড়িৎযোজী বন্ধনে যুক্ত হয়েছে, তাই কিন্তু CaCl2 উত্তর হলো। আচ্ছা, অপশন সি এ বলছে CH-Cl3 কার সংকেত, ক্লোরোফর্মের সংকেত, তাহলে CH-Cl3, দেখ সিটা হচ্ছে কার্বন, কার্বন কি অধাতু। আচ্ছা, H হাইড্রোজেন কি অধাতু। আচ্ছা, Cl কি অধাতু। দেখ এগুলো সমস্ত কিন্তু মানে অধাতু দ্বারা গঠিত, অধাতু পরমাণু দ্বারা গঠিত, তাই কিন্তু এটি কি একটি সমযোজী বন্ধনে পরস্পরে যুক্ত হয়েছে। আচ্ছা, HCl কি হাইড্রোজেন কি অধাতু এবং ক্লোরিনও কি অধাতু, তাই অধাতু অধাতু যুক্ত হয়ে সমযোজী তৈরি হয়েছে, তাই এগুলো সব হলো না, শুধুমাত্র CaCl2 হচ্ছে কিন্তু তড়িৎযোজী বন্ধন দ্বারা যুক্ত। আমরা কিভাবে করব শুধু মাথায় রাখবো, তড়িৎযোজী বন্ধন তখনই হবে যখন ধাতুর সাথে অধাতু যুক্ত হবে, আর সমযোজী কখন হবে না যখন অধাতুর সাথে অধাতু যুক্ত হবে। আমাদের তাহলে শুধুমাত্র এই জিনিসটা বের করার আগে আমাদের জানতে হবে কি কোনটা ধাতু আর কোনটা অধাতু হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অন্ধবিন্দু গঠিত হয় কোথায়? অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট কোথায় গঠিত হয়? অপশন বলছে কর্নিয়া ও অপটিক স্নায়ু সংযোগস্থলে, নাকি রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থলে, নাকি কর্নিয়া ও অডিটরি স্নায়ুর সংযোগস্থলে, নাকি রেটিনা ও অডিটরি স্নায়ুর সংযোগস্থলে। কি হবে? রেটিনা ও অপটিক স্নায়ু। রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলে। আচ্ছা, অন্ধবিন্দু বলুক পিতবিন্দু বলুক এগুলো কিন্তু সব চোখের সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, অন্ধবিন্দু কি না আমাদের চোখের ওপর একটা স্বচ্ছ আস্তরণ রয়েছে যেটাকে বলা হয় কর্নিয়া, আর চোখের একবারে শেষ প্রান্তে রয়েছে কি না রেটিনা রয়েছে। রেটিনায় কি হয় না আমাদের যে আমরা যেটা সামনে যেটা দেখছি তার ছবিটা কোথায় তৈরি হয়? রেটিনায়, অর্থাৎ ইমেজ ফরমেশন কিন্তু হয় রেটিনাতে হয়। এই দেখ, আর রেটিনার সাথে কি একটি স্নায়ু, চোখের সাথে কোন স্নায়ু যুক্ত? অপটিক স্নায়ু যুক্ত। ওই রেটিনার সাথে কিন্তু অপটিক স্নায়ুটা যোগ হয়ে আছে, এবং সেই অপটিক স্নায়ুটা যেহেতু একটা কি সংজ্ঞাবাহু স্নায়ু, তাই আমরা যেটা দেখছি সেই সংজ্ঞাটাকে বয়ে নিয়ে যাচ্ছে কোথায়? মাথাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই একটা সংজ্ঞাবাহু স্নায়ু। এই যে রেটিনার সাথে এই অপটিক স্নায়ু যেখানে মিলনটা হচ্ছে, আমি কি বললাম রেটিনায় ছবি ইমেজটা তৈরি হবে, তাহলে যেখানে সংযোগ হচ্ছে সেখানে কিন্তু কোনো প্রকার ইমেজ তৈরি হয় না, তাই এটাকে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু বলা হয়ে থাকে। তাহলে ব্লাইন্ড স্পট কার সাথে কার সংযোগ রয়েছে? রেটিনার সাথে অপটিক স্নায়ু। আর ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। আর একটা হচ্ছে পিতবিন্দু। পিতবিন্দু কি
না তারারন্ধ্র, এই যে তারারন্ধ্র বা পিউপিল আছে সামনে, তার বিপরীতে যে রেটিনা আছে সেই রেটিনায় ভালো শব্দ দিয়ে কিন্তু প্রতিবিম্ব বা ইমেজটা তৈরি হয়, ওই জায়গাটাকে বলা হয়ে থাকে পিতবিন্দু। তাহলে পিতবিন্দু কি না, রেটিনার যে অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব বা ইমেজটা তৈরি হয় সেটাকে বলা হবে কি পিতবিন্দু। আর রেটিনা আর অপটিক স্নায়ুর সংযোগ স্থলে যেখানে ছবিটা তৈরি হয় না, ইমেজ ফরমেশন হয় না, সেটাকে বলা হবে অন্ধবিন্দু। ঠিক আছে, আচ্ছা তাহলে কর্নিয়ার সাথে কিন্তু অপটিক স্নায়ুর সেরকম সম্পর্ক নেই সরাসরি। আর অডিটরি বলেছে, অডিটরি তো চোখের সাথে নয়, অডিটরি কিসের সাথে, কানের সাথে রয়েছে, তাই তো। আচ্ছা অডিটরিটা কিন্তু অষ্টম, তোর আমাদের কত জোড়া তোর ইয়ে রয়েছে করোটি স্নায়ু, 12 জোড়া, তার মধ্যে অপটিক কিন্তু 2 নম্বরের সংজ্ঞাবাহ স্নায়ু, আর তোর অডিটরিটা কিন্তু 8 নম্বরের সংজ্ঞাবাহ বা সংবেদী স্নায়ু হলো। আচ্ছা নেক্সট প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য 10 থেকে 11টি হয়েছে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকার 10টি ছিল সেটা থেকে একটি বেড়ে 11টি হয়েছে। অপশন বলছে 61তম সংবিধান সংশোধনী, নাকি 42তম সংবিধান সংশোধনী, নাকি 86তম সংবিধান সংশোধনী, নাকি 92তম সংবিধান সংশোধনী। কি হবে? 86তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 2002 সালে। সেই সংবিধান সংশোধনীতে কিন্তু একটি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে এবং 10টি থেকে মৌলিক কর্তব্যের সংখ্যা দাঁড়িয়ে হয়েছে 11টি। আচ্ছা এই একটি যে মৌলিক কর্তব্য যুক্ত হচ্ছে, কোন মৌলিক কর্তব্য না 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদেরকে কিন্তু বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা গ্রহণের কথা কততম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে? 86তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে, যেটা কিন্তু 2002 সালে কিন্তু পাস হয়েছে। ঠিক আছে, আচ্ছা মৌলিক কর্তব্য, ভারতীয় সংবিধান যখন গণপরিষদ দ্বারা গৃহীত এবং কার্যকর হলো তখন কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংখ্যা একটাও ছিল না। 1976 সালে 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানেতে 10টি মৌলিক কর্তব্যকে নিয়ে আসা হলো। আচ্ছা এই যে মৌলিক কর্তব্যটা 10টা আসলো, কোন কমিটি রেকমেন্ডেশন করেছিল? শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে কিন্তু 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 সালে হয়েছিল, সেই সময় কি হচ্ছে ভারতীয় সংবিধানে 10টা মৌলিক কর্তব্য ইনক্লুড করা হচ্ছে। আচ্ছা মৌলিক কর্তব্য, 42তম সংবিধান সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। আচ্ছা এই ভারতীয় সংবিধানের কত নাম্বার পার্টে এই তোর মৌলিক কর্তব্য সম্পর্কে বলা আছে? 4 নাম্বার, 5 তো পার্লামেন্ট চলে যাচ্ছে। 4 নাম্বার পার্টে কিন্তু এই মৌলিক কর্তব্য বলা আছে এবং 51 নাম্বার ধারাতে কিন্তু রয়েছে। আর তোর এই মৌলিক কর্তব্যটা সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে হলো। আচ্ছা নেক্সট প্রশ্ন আরো ছিল 61তম সংবিধান সংশোধনী কি হয়েছে না ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা 1988 হয়েছিল কিন্তু লাগু হয়েছিল 1989-এ। আচ্ছা 42তম সংবিধান সংশোধন বললাম যে আগে ছিল না, এই 42তম সংবিধান সংশোধনী যেটা 1976 সালে হয়েছিল তার মাধ্যমে কি না ভারতীয় সংবিধানে 10টা মৌলিক কর্তব্যকে ইনক্লুড করা হয়েছিল। আচ্ছা 92তম সংবিধান সংশোধনী যেটা 2003 সালে হয়েছিল এবং 18টা সেই সময় 18টা তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু এই 92তম সংবিধান সংশোধনী যেটা 2003 সালে হয়েছিল সেই সময় আরো 4টে কিন্তু ল্যাঙ্গুয়েজকে ভারতীয় সংবিধানে ঢোকালো। কোন ভাষা না BDMS অর্থাৎ বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি এই 4টি ভাষাকে কিন্তু আরো ইনক্লুড করলো সংবিধানেতে দিয়ে এখন বর্তমানে ভারতীয় সংবিধানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? 22 হলো। তাহলে 92তম সংবিধান সংশোধনীটা কি না ভাষা রিলেটেড। আচ্ছা 61তম সংবিধান সংশোধনীটা, আচ্ছা 61তম সংবিধান সংশোধনী এটা বোর্ড রিলেটেড। আর যদি 61তম সংবিধান মানে 61 নাম্বার ধারা বলে
তখন কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। 61 নম্বর ধারা বললে ইমপিচমেন্ট, আর 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বললে কিন্তু ওই ভোটাধিকারের বয়সটা কমিয়ে দেওয়া হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অন্ধকার জনিত ভীতিকে কি বলা হয়? অন্ধকার জনিত ভীতি বা ভয়কে কি বলা হয়? অপশন নিক্টোফোবিয়া, নাকি হাইড্রোফোবিয়া, নাকি সায়ানোফোবিয়া, নাকি অ্যাক্রোফোবিয়া? কি হবে? নিক্টোফোবিয়া। অন্ধকার জনিত ভয়কে নিক্টোফোবিয়া বলা হয়। আচ্ছা, অপশন ডি এ রেখেছি অ্যাক্রোফোবিয়া। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এক্সামের মেন কোয়েশ্চেনে সম্ভবত এসেছিল। তাহলে অ্যাক্রোফোবিয়াটা কি না উচ্চতা জনিত ভয়। উচ্চতা জনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া, অন্ধকার জনিত ভয়কে বলা হয় তাকে তো নিক্টোফোবিয়া। অপশন বি এ রয়েছে হাইড্রোফোবিয়া। হাইড্রো মানে কি জল, জল সংক্রান্ত ভয়কে বলা হবে কি হাইড্রোফোবিয়া। আচ্ছা, অপশন সি এ তে রয়েছে তোর কি সায়ানোফোবিয়া। সায়ানোফোবিয়া কি কুকুর সংক্রান্ত ভয়, অর্থাৎ কুকুর দেখলে যে মানুষের মনে একটা ভীতির সৃষ্টি হয়, সেইটাকে একটা মানসিক একটা তাদের ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডারস এর মধ্যে এটা পড়ে, যেটাকে বলা হয় থাকে কি না সায়ানোফোবিয়া। তাহলে কুকুর সংক্রান্ত ভয়কে সায়ানোফোবিয়া বলবো। আচ্ছা, বদ্ধ স্থান সংক্রান্ত ভয়কে কি বলা হবে? ক্লস্ট্রোফোবিয়া। বদ্ধ স্থান সংক্রান্ত ভয়কে বা ভীতিকে বলা হবে ক্লস্ট্রোফোবিয়া হলো। আর সাপ, সাপ সংক্রান্ত ভীতিকে কি বলা হবে? ওফোডিওফোবিয়া। ওফোডিওফোবিয়া হচ্ছে সাপ সংক্রান্ত ভয় হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে শিল্প যুক্ত? কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে শিল্প যুক্ত? অপশন হচ্ছে কি প্রাথমিক সেক্টর, নাকি সেকেন্ডারি সেক্টর, নাকি টারসিয়ারি সেক্টর, নাকি কোয়াটার্নারি সেক্টর? কি হবে? সেকেন্ডারি। শিল্প সেকেন্ডারি। প্রাথমিক মানে তোর অর্থনৈতিক ক্রিয়াকলাপকে 5টা শ্রেণীতে ভাগ করা যায়, যেটাকে প্রথমে বলা যায় প্রাইমারি সেক্টর বা প্রাথমিক ক্ষেত্র, 2 নম্বরটাকে বলা হয় সেকেন্ডারি সেক্টর বা দ্বিতীয় ক্ষেত্র, 3 নম্বরটাকে বলা হয় টারসিয়ারি ক্ষেত্র বা সেবা খাত বলা হয়ে থাকে এটাকে, বা তৃতীয় ক্ষেত্র বলা হয়, 4 নম্বরটাকে বলা হয় কোয়াটার্নারি সেক্টর বা তোর 4 নম্বর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়ে থাকে, আর একটা আছে কুইনারি, যেটা হচ্ছে তোর 5ম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে। আচ্ছা, প্রাইমারি সেক্টরের মধ্যে কারা পড়বে? কৃষক, তারপর পশুপালন যারা করছে, মৎস্য চাষ যারা করছে, বনজ সম্পদ যারা সংগ্রহ করছে, তারা কিন্তু সবাই যে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে। আচ্ছা, প্রাইমারি সেক্টরের সাথে যে সমস্ত কর্মীরা যুক্ত তাদেরকে বলা হয় রেড কলার ওয়ার্কার্স। তাদেরকে বলা হয় রেড কলার ওয়ার্কার্স বলা হয়। আচ্ছা, শিল্প কি না ওই প্রাথমিক ক্ষেত্র থেকে জিনিসগুলোকে নিয়ে এসে তার মানসিকতা কি না কারিগরি দক্ষতার মাধ্যমে তার যখন মানটা উন্নয়ন ঘটাচ্ছে, সেটাই তো শিল্প। প্রাথমিক ক্ষেত্র থেকে কাঁচা মালটা নিয়ে আসবে, সেখানে মানুষের নিজের বুদ্ধি এবং কারিগরি দক্ষতার মাধ্যমে সেই জিনিসটাকে আরো ভালো জিনিসে একটা পরিবর্তন করবে, সেটাই তো শিল্প। তাহলে এটা হচ্ছে কি সেকেন্ডারি বা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। আচ্ছা, এর মধ্যে সমস্ত শিল্প, চিনি শিল্প বল, দেখ চিনি শিল্পটাও কি না আখ থেকে আসছে, অর্থাৎ প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। আখ চাষটাকে করেছে প্রথম শ্রেণীর যে যুক্ত কৃষক, তাহলে প্রথম শ্রেণীর থেকে নিয়ে এসে সেটাকে কি না যন্ত্রপাতি বা কারিগরি দক্ষতার মাধ্যমে সেটা কিন্তু শিল্পতে ট্রান্সফার করেছে। তাহলে কি এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়বে শিল্পটা। আচ্ছা, দ্বিতীয় শ্রেণী অর্থাৎ শিল্পর সাথে যারা যুক্ত তাদেরকে কি বলা হয়ে থাকে না তোর রেড ব্লু ওয়ার্কার্স, ব্লু কলার ওয়ার্কার্স বলা হবে। দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত বা শিল্পর সাথে যারা যুক্ত। আচ্ছা, অপশন সি আছে টারসিয়ারি। টারসিয়ারি কি না সেবা ক্ষেত্র। এ দেখ, আমি বাসে এক স্থান থেকে অন্য স্থান যাচ্ছি, তাহলে বাসের যে লোকগুলো রয়েছে তারা আমাকে পরিষেবা দিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে এটাও টারসিয়ারি। আমি ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে যাচ্ছি, তাহলে কি হচ্ছে ওই ডাক্তার আমাকে পরিষেবা দিচ্ছে, উকিল আমাকে পরিষেবা দিচ্ছে, শিক্ষক আমাকে শিক্ষা দিচ্ছে, তাহলে কি এরা তো আমাকে পরিষেবা দিচ্ছে। তাহলে এগুলো সব কিন্তু তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা টারসিয়ারি সেক্টরের মধ্যে পড়বে। এই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত রয়েছে তাদের সেই কর্মীদেরকে বলা হবে কি পিঙ্ক কলার ওয়ার্কার্স। পিঙ্ক কলার ওয়ার্কার্স। তাহলে আগে ওয়ার্কার্স গুলো আরো বলেছি, প্রথম শ্রেণীর সাথে যুক্ত কর্মীদের বলা হবে রেড কলার ওয়ার্কার্স, দ্বিতীয় শ্রেণীর কর্মীদের সাথে যুক্ত যে মানে দ্বিতীয় শ্রেণীর কাজকর্মের সাথে যারা যুক্ত তাদেরকে বলা হবে ব্লু কলার ওয়ার্কার্স,
আর হচ্ছে 3 নাম্বার বা টার্সিয়ারির সাথে যুক্ত তাদেরকে বলা হবে পিঙ্ক কালার ওয়ার্কার্স। আর চতুর্থটা হচ্ছে কোয়াটার্নারি। কোয়াটার্নারি কি না টেলিযোগ ব্যবস্থা, তারপর সংবাদপত্র, এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত বা একটু তুলনামূলক সেবা ক্ষেত্র থেকে একটু তুলনামূলক আমাদেরকে বেশি সাহায্য করছে, সেইগুলো হচ্ছে তোর কোয়াটার্নারির মধ্যে পড়বে, যেটাকে বলা হবে হোয়াইট কলার ওয়ার্কার্স। হোয়াইট কলার ওয়ার্কার্স হচ্ছে কোয়াটার্নারির সাথে যুক্ত কর্মীদেরকে বলা হবে। আর কুইনারি কি একবারে চূড়ান্ত পর্যায়ে যারা রয়েছে, যারা গবেষক, বৈজ্ঞানিক এবং কি আউটসোর্সিং এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করে তাদেরকে বলা হয় কুইনারি শ্রেণীর মানুষ। আচ্ছা, আর কুইনারির সাথে যুক্ত যে কথাটা আছে সেটা হচ্ছে গোল্ডেন কলার ওয়ার্কার্স। প্রথমের সাথে রেড, দ্বিতীয়র সাথে ব্লু, তৃতীয়র সাথে পিঙ্ক, চতুর্থর সাথে হোয়াইট, আর হচ্ছে 5 নাম্বার অর্থাৎ কুইনারির সাথে আছে গোল্ডেন কলার ওয়ার্কার্স। হলো? আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো নিম্নের কোনটি তৃতীয় প্রজন্মের কম্পিউটারের অংশ? নিচের কোনটি তৃতীয় প্রজন্মের কম্পিউটারের অংশ? অপশন বলছে ভ্যাকুয়াম টিউব, নাকি ট্রানজিস্টার, নাকি ইন্টিগ্রেটেড সার্কিট, নাকি ইউএলএসআইসি। আরো একবার বলছি, ভ্যাকুয়াম টিউব, নাকি তোর ট্রানজিস্টার, নাকি তোর ইন্টিগ্রেটেড সার্কিট, নাকি ইউএলএসআইসি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো এবং প্রশ্নগুলো কেমন ছিল অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, তথা প্রস্তুতির সাথে যুক্ত থাকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।